Welcome to today's Just Now. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন। একটু আমাকে জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাদের স্ক্রিন ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমরা আজকে সেকেন্ড ফেজের ক্লাস শুরু করতে যাচ্ছি। ইংলিশ 3-in-1 কোর্সের সেকেন্ড ফেজ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ওকে, অনেকে জানিয়েছেন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করেছেন এবং ক্লিয়ার বলে জানিয়েছেন যে স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, অল ইজ ক্লিয়ার বলেছেন। সো আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং আজকে আমরা আমাদের সেকেন্ড ফেজের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো খেয়াল করুন, আমরা ইংলিশ 3-in-1 কোর্সে আছি এবং ইংলিশ 3-in-1 কোর্সের 3-in-1 কোর্সের আজকে আমরা সেকেন্ড ফেজে পদার্পণ করলাম। সো আমরা খেয়াল করেন, ফার্স্ট ফেজের ক্লাসগুলো আমরা করেছিলাম কিসের উপর? ফার্স্ট ফেজের ক্লাসগুলো আমরা করেছিলাম নাউন এবং প্রোনাউন রিলেটেড যত প্রকার জিনিস আছে, নাউন, প্রোনাউন এবং কি নাউন কত রকমের হতে পারে, প্রোনাউন কত রকমের হতে পারে, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, পজিশন অফ নাউন, নাউন ক্লজ, এগুলো বিভিন্ন ধরনের টাইপস নিয়ে আমরা এতদিন আলোচনা করেছিলাম। আশা করি এই টপিকসগুলো অর্থাৎ প্রথম ধাপের ফার্স্ট ফেজের যে টপিকসগুলো আমরা আলোচনা করেছি সেই টপিকসগুলো আপনাদের কাছে ক্লিয়ারলি বোধগম্য হয়েছে। আমরা ফার্স্ট ফেজে ক্লাস করেছিলাম 1-এর এ থেকে শুরু করে 1-এর আর, অর্থাৎ প্রায় 1-এর এ থেকে আর পর্যন্ত ক্লাস আমরা অলরেডি ফার্স্ট ফেজে করে ফেলেছি এবং আজকে আমরা ইংলিশ 3-in-1 কোর্সের সেকেন্ড ফেজে পদার্পণ করলাম। সেকেন্ড ফেজের ক্লাস হবে, আমরা আগেই বলেছিলাম সেকেন্ড ফেজের ক্লাস হবে শুধু ভার্বের উপর এবং ক্লাস হবে 2-এর এ থেকে শুরু করে আপনার 2-এর ভি পর্যন্ত ক্লাস হবে। ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে, ভার্বের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। তো প্রথমেই আমরা 2-এর এ ক্লাসটি করতে যাচ্ছি এবং 2-এর এর প্রথম যে টপিকসটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার ভার্বের উপর। পুরো টপিকস, পুরো এই ফেজটা আলোচনা করা হবে কিসের উপর? ভার্বের উপর। তাহলে প্রথমে আমরা ভার্ব সম্পর্কে একটা ডেফিনেশন বা ভার্ব সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা, যেটা না জানলেই নয়, আমরা একটু জেনে নিই। আমরা ভার্বকে ইংলিশ সেন্টেন্সের হার্ট বলি। ভার্বকে কি বলা হয়? ইংলিশ সেন্টেন্স মেকিং করতে গেলে আপনার একটা ভার্ব অবশ্যই থাকা লাগবে। এই জন্য এই ভার্বকে বলা হয় ইংলিশ সেন্টেন্সের হার্ট। যেমন মানুষের হার্ট থাকে, ঠিক তেমনই সেন্টেন্সের হার্ট থাকে এবং সেন্টেন্সের হার্ট হচ্ছে আপনার সেই সেন্টেন্সের ভার্ব, ঠিক আছে? কোনো একটা সেন্টেন্স কখনোই ভার্ব ছাড়া সম্পন্ন হতে পারে না।
ভার্ব ছাড়া কখনোই কোনো একটা সেন্টেন্স কল্পনা করা যায় না। এবং আপনি চাইলে শুধু একটা ভার্ব দিয়ে, সিম্পলি একটা ভার্ব দিয়েও আপনি কি করতে পারেন, একটা সেন্টেন্স বানাতে পারেন। যেমন ধরেন ইট, এটা একটা ভার্ব এবং এটাই একটা সেন্টেন্স, আপনি এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সিং, সিং শব্দটা একটা ভার্ব এবং এখানে যদি আপনি ফুল স্টপ দিয়ে দেন তাহলে এটা একটা সেন্টেন্স। সিং মানে কি গান গাও, আমি কাউকে বলছি গান গাও। এখন গান গাও এটা একটা কি সার্থক বাক্য, গান গাও। সো আমরা বলছিলাম যে একটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব ছাড়া একটা ইংলিশ সেন্টেন্স কল্পনা করা যায় না, এবং আপনি একটা সেন্টেন্স কেবল একটা ভার্ব দিয়েও কি করতে পারেন, কমপ্লিট করতে পারেন। সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি, এটাই হচ্ছে ভার্বের মূল পয়েন্টটা, ঠিক আছে। যে ভার্ব বলতে আসলে আমরা কি বুঝি, যদি এরকম কোনো একটা ডেফিনেশন আপনার কাছে জানতে চাওয়া হয় তাহলে আপনি চোখ বন্ধ করে এই দুটা কথা বলবেন যে ভার্ব হচ্ছে ইংলিশ সেন্টেন্সের হার্ট। আমরা কখনোই কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া কমপ্লিট করতে পারি না, এমনকি একটি ভার্ব একটি সেন্টেন্স হিসেবে কাজ করতে পারে, কেবল একটি ভার্ব একটা সেন্টেন্স পরিচালনা করতে পারে। এখন আমরা যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে এই যে ভার্ব আমরা শিখলাম, ভার্বের 32 গোষ্ঠী উদ্ধার করতে যাচ্ছি। এখন এই ভার্ব সেন্টেন্সের মধ্যে নানাবিধ, নানা আকারে থাকতে পারে, বিভিন্ন আকারে এই ভার্বকে আমরা ইংরেজিতে দেখে থাকি, ঠিক আছে। এখন এই ভার্বের প্রকারভেদ, এই ভার্বই মূলত ইংলিশ সেন্টেন্স, আপনি বলতে পারেন যে ভার্বই হচ্ছে কি ইংলিশ সেন্টেন্স। এবং এই ভার্ব এতটাই গুরুত্বপূর্ণ যে এই ভার্ব সেন্টেন্সের মধ্যে বিভিন্ন আকারে, বিভিন্নভাবে, বিভিন্ন রকমে থাকে। তো আমরা এই ভার্বকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি। যেমন একটা ভার্ব কি প্রকাশ করে সেটাকে আমরা এক্সপ্রেশন অনুযায়ী ভাগ করেছি। এক্সপ্রেশন অনুযায়ী ভাগ করা মানে কি, মানে এটা কি ধরনের কথাবার্তা প্রকাশ করে সেটার উপর ডিপেন্ড করে ভার্বকে আমরা ভাগ করেছি দুইটি ভাগে। একটা হচ্ছে আপনার অ্যাকশন, অ্যাকশন ভার্ব, আরেকটা হচ্ছে আপনার স্টেট অর স্টেটিভ ভার্ব। প্রথমেই আমরা ভাগ করলাম এক্সপ্রেশন অনুযায়ী। এক্সপ্রেশন বলতে বোঝাচ্ছি এটা আসলে অভিব্যক্তিটা কীরকম, এটা কি কাজের নাকি স্টেট অবস্থার, কাজের নাকি স্টেট অবস্থার, ব্যাপারটা বুঝতে পেরেছেন, কাজের নাকি অবস্থার, এটার উপর ডিপেন্ড করে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। আমরা সংক্ষেপে একটু এখানে আলোচনা করে দিচ্ছি। দেখুন, অ্যাকশন হচ্ছে আপনি কোনো একটা কাজ যেটা আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আপনার হাত পা নাক কান মুখ দিয়ে আপনার করতে হয়, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। যেমন আপনি যদি বলেন আই রান ইন দ্য সান, আমি সূর্যের মধ্যে দৌড়াই, আই রান, আমি দৌড়াই। এখন আপনি দৌড়ালে কি করতে হবে, আপনার হাত পা দিয়ে সামনের দিকে আপনাকে দৌড়াতে হবে, ঠিক না। এই ব্যাপারটাকে বলা হয় অ্যাকশন। আর স্টেট কোনটা, যেটা অবস্থা বোঝায়। অবস্থা বোঝায় এরকম যেটা কাজ না। যেমন ধরেন বললেন আই লাভ আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। দেখুন এটা কি কোনো কাজ? আপনি আইসক্রিম পছন্দ করেন, এটা আপনার একটা মানসিক অবস্থা, আপনার একটা রুচির বহিঃপ্রকাশ। এই কারণে এটাকে বলা হয় স্টেট ভার্ব। এই কারণে স্টেট ভার্বগুলো আইএনজি হয় না, কারণ আপনার রুচি, আপনার মানসিক অবস্থা প্রকাশ পাচ্ছে। আপনি আইসক্রিম ভালোবাসেন, আপনি বলতে পারবেন না আমি আইসক্রিম ভালোবাসতেছি। আইসক্রিম ভালোবাসার এটা চলমান কোনো কাজ না, এটা হচ্ছে কি একটা অবস্থা, এটার সাথে আপনি জুড়ে আছেন, এটার সাথে আপনার পার্সোনালিটি লেগে আছে। এই কারণে এটাকে আমরা আইএনজি করি না। আমি বলি কি আই লাভ আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। আই লাভ মাই ওয়াইফ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আপনি কখনই বলতে পারেন না যে আমি আমার স্ত্রীকে ভালোবাসতেছি। ভালোবাসার কাজটা চলমান হতে পারে না, ভালোবাসার কাজটা কি সবসময় ওতপ্রোতভাবে লেগে থাকে। আপনি আইসক্রিম ভালোবাসেন, আপনি ঘুরতে পছন্দ করেন, এগুলো হচ্ছে স্টেট, অর্থাৎ অবস্থা প্রকাশ করা হয়। সো এখানে আমরা দুটি ক্যাটাগরির আলোচনা করেছি। আশা করি এই ক্যাটাগরিটা আপনি বুঝতে পেরেছেন, যেখানে আমরা কিভাবে সেন্টেন্সগুলোকে বা ভার্বগুলোকে আমরা আইডেন্টিফাই করব। আমরা এক্সপ্রেশনের পর চলে যাব ভার্বকে আরও কয়েকটা ভাগে ভাগ করা যায় বলে আমরা জানি। এবার আমরা আসছি ভার্বকে ফর্ম অনুযায়ী ভাগ করব। কি অনুযায়ী? ফর্ম। ফর্ম বলতে কি বোঝায়? গঠন। ভার্বের বিভিন্ন রকমের গঠন হতে পারে। যেমন ধরেন একটা ভার্ব ইট হতে পারে, একটা ভার্ব এট হতে পারে, একটা ভার্ব
ইটেন হতে পারে, একটা ভার্ব ইটিং আইএনজি হতে পারে, একটা ভার্ব টু ইট ইনফিনিটিভ ভার্ব হতে পারে, টু ইট খেতে হতে পারে, ঠিক আছে। সো ফর্ম অনুযায়ী ভার্বকে আমরা এরকম কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এটা গেল ফর্ম। এরপর দেখুন আমরা ফর্মের বাইরেও আমরা ভার্বকে ভাগ করতে পারি। এরপর হচ্ছে ফাংশন অনুযায়ী আমরা ভার্বকে ভাগ করতে পারি। মনোযোগ দিয়ে শুনবেন। ফাংশন, ফাংশন বলতে কি বোঝায়? যে কার্যকরিতা, সেন্টেন্সের মধ্যে তার কাজটা কীরকম। ফাংশন অনুযায়ী ভার্বকে দুই ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে অক্সিলারি, আর একটা হচ্ছে কি আপনার প্রিন্সিপাল। প্রিন্সিপাল, প্রিন্সিপাল কেন বলি? প্রিন্সিপাল এই জন্য বলি যে তারা কারো সাহায্য নেয় না। আর অক্সিলারি কেন বলি? কারণ তারা সাহায্য করে, তাদের নিজেদের কোনো অর্থ প্রকাশ পায় না। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি আই এম ইটিং, তাহলে এখানে দেখা যাচ্ছে এই এম এখানে ওকে সাহায্য করে বাপ্পারাজের ভূমিকা পালন করে, নিজের কোনো স্বার্থ বজায় না রেখে এই ইটিংয়ের সাথে এটা অ্যাড হয়ে খাওয়া থেকে আপনার হয়ে যাচ্ছে আমি খাচ্ছি। তার মানে এই এম নিজের সত্ত্বাধিকার ত্যাগ করে এই ইটিং ভার্বের সাথে মিলে টেন্স চেঞ্জ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হয়ে বাংলার অনুবাদ দিচ্ছে খাচ্ছি। এটা হচ্ছে ফাংশন অনুযায়ী। এরপর আমরা চলে আসি ভার্বকে আপনি ভাগ করতে পারেন টেন্স অনুযায়ী। কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। টেন্স অনুযায়ী ভার্বকে কি করা যায়? ভাগ করা যায়। টেন্স অনুযায়ী ভার্বকে কীভাবে ভাগ করবেন আপনি? দুই ভাগে। একটা হচ্ছে কি টেন্সে পড়ে, আর একটা হচ্ছে কি টেন্সে পড়ে না। যে ভার্ব টেন্সে পড়ে, যে ভার্ব টেন্সে পড়ে না, এরকম দুটো ভাগে, যেটাকে আমরা নাম দিয়েছি ফাইনাইট ভার্ব। আর যেটা টেন্সে পড়ে না সেটাকে নাম দিয়েছি নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট হচ্ছে কি টেন্সে পড়ে, নন ফাইনাইট হচ্ছে কি টেন্সে পড়ে না। এরকমও ভার্ব আছে, ঠিক না? টেন্সে পড়েন, টেন্সে পড়ে না। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি এখানে জাস্ট হালকা একটা উদাহরণ দিয়ে রাখি যাতে ব্যাপারগুলো সহজ হয় পরবর্তীতে, ঠিক আছে? যেমন আপনি বললেন আই ইট রাইস, এখন এই সেন্টেন্সটা টেন্সে পড়েছে, ইট রাইস এটা টেন্সে পড়েছে। কিন্তু আপনি যদি বলেন ইটিং রাইস ইজ মাই, ধরেন বললাম আর কি ভাত খাওয়া ইজ মাই ডিউটি, আমার কাজই হচ্ছে কি ভাত খাওয়া। সেন্টেন্সটা ভাত খাওয়া কারো ডিউটি হয় না, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। এখন দেখুন ইটিং রাইস, এই যে ইটিং যে ভার্বটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো টেন্সে পড়ছে না, কারণ ইটিং রাইস এখানে ইটিং এটা একটা ভার্ব, কিন্তু এটা টেন্সে পড়ছে না। ইট এটা একটা ভার্ব, কিন্তু এই ভার্বটা এখন টেন্সে পড়তেছে। আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বাট ইটিং এই শব্দটা কোনো টেন্সে পড়ছে না। ইটিং রাইস মানে হচ্ছে ভাত খাওয়া, এই খাওয়া শব্দটা কোনো টেন্সে পড়ছে না, যে কারণে এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ওকে, দিস ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব অ্যান্ড ইট ইজ কনসিডারিং টেন্স। We divided verb into two kinds considering tense. টেন্সে পড়ে নাকি পড়ে না সেটার উপর ডিপেন্ড করে। এরপর দেখুন আমরা এই ভার্বকে আপনার ভাগ করবো এবার নতুন একটা ওয়েতে। সেটা কি? এবার আমরা ভার্বকে ক্যাটাগরি করব কিসের উপর ডিপেন্ড করে? ভার্বকে ডিপেন্ড করব অবজেক্টের উপর ডিপেন্ড করে। অবজেক্টের উপর কীরকম? কোনো ভার্ব অবজেক্ট গ্রহণ করে, আবার কোনো ভার্ব অবজেক্ট গ্রহণ করে না, সেটার উপর বেস করে আমরা ভার্বকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন দেখুন ভার্ব, কোনো একটা ভার্ব অবজেক্ট গ্রহণ করে, কোনো একটা ভার্ব অবজেক্ট গ্রহণ করলে সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। কি বলা হয়? ট্রানজিটিভ, একটা অবজেক্ট গ্রহণ করে। দুই নাম্বার দেখা যাচ্ছে যে সে একটা না দুইটা অবজেক্ট গ্রহণ করে, তাকে বলা হয় ডাইট্রানজিটিভ। ডাইট্রানজিটিভ। আবার তিন নাম্বার হচ্ছে দেখা যাচ্ছে সে কোনো অবজেক্টই গ্রহণ করতে পারে না, তাকে বলা হয় ইনট্রানজিটিভ। কোনো অবজেক্টই নিতে পারে না সে, একটা নিতে পারে ট্রানজিটিভ, দুইটা অবজেক্ট নিতে পারে ডাইট্রানজিটিভ, নিতে পারে না ইনট্রানজিটিভ। ঠিক আছে, ভার্ব অবজেক্ট নিতে পারে না, অর্থাৎ সেটাকে বলা হবে কি ইনট্রানজিটিভ। এরপর দেখুন অবজেক্টও নিতে পারে, আবার অবজেক্টের কমপ্লিমেন্টও নিতে পারে, যেটা আমরা ফার্স্ট ফেজে শিখে আসছি, সেটাকে বলবেন কমপ্লেক্স
কমপ্লেক্স ট্রানজিটিভ, কমপ্লেক্স ট্রানজিটিভ অথবা এটাকে অনেকে বলা হয় ফেক্টিভ ভার্ব। ফেক্টিভ ভার্ব, ফেক্টিভ ভার্ব কি করে? অবজেক্ট নেয়, আবার কি নেয়? অবজেক্ট কমপ্লিমেন্ট নেয়। অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা পড়ে আসছি, শিখে আসছি ফার্স্ট ফেজের পড়া। তারপর দেখুন পরে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব কোনটা? যে ভার্ব তার নিজের ভার্বকে সাবজেক্টের উপর ঘুরিয়ে দেয়, সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ ভার্ব। এরপর হচ্ছে রিসিপ্রাকল ভার্ব। রিসিপ্রাকল ভার্ব হচ্ছে কি? যে ভার্বের কাজ পারস্পরিক অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? ইচ এবং কি ওয়ান অ্যানাদার এগুলোকে যখন অবজেক্ট হিসেবে গ্রহণ করে, যেমন মীরা অ্যান্ড সিনা গিভিং আর গিভিং গিফট ইচ আদার। এই ইচ আদার এখানে যে ভার্বটা, ইচ আদার ভার্ব না, যে ভার্বটা এখানে ব্যবহৃত হয়েছে কিন্তু কাজটা করা হচ্ছে উভয়ের মধ্যে পারস্পরিক অর্থে, সেটাকে বলা হয় রিসিপ্রকাল ভার্ব। এই রিসিপ্রকাল ভার্ব আমরা পড়ে আসছি রিসিপ্রকাল প্রোনাউনে। রিফ্লেক্সিভ ভার্ব আমরা পড়ে আসছি রিফ্লেক্সিভ প্রোনাউনে। রিফ্লেক্সিভ প্রোনাউনের জায়গায় আপনি ভার্বটাকে বলবেন রিফ্লেক্সিভ ভার্ব। রিসিপ্রকাল প্রোনাউনের জায়গায় আপনি যে ভার্বটা ব্যবহার করেছেন সেটাকে বলবেন রিসিপ্রকাল ভার্ব। দ্যাট ইজ দি টপিকস। সো আমরা এখানে ভার্বকে ক্যাটাগরি করেছি অবজেক্ট বিবেচনায়, যে সে কীরকম অবজেক্ট গ্রহণ করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। এবার দেখুন আমরা ভার্বের প্রকারভেদ এখনই শেষ করে দিচ্ছি না। ভার্বের প্রকারভেদ এবার আমরা নতুন করে আরও একটা প্রকারভেদে আসছি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কনসিডারিং প্র্যাপোজিশন। প্র্যাপোজিশন এর উপর ডিপেন্ড করে ভার্বকে ভাগ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ফার্স্ট অফ অল একটা হচ্ছে প্রেপোজিশনাল ভার্ব। কি ভার্ব? প্রেপোজিশনাল ভার্ব। দুই হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব। তিন হচ্ছে ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব। এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রেপোজিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন ধরেন আমি বললাম প্রেপোজিশনাল ভার্ব কোনটা? যে ভার্বের সাথে প্রেপোজিশন তার নিজের অর্থ বজায় রাখতে পারে সেটাই হচ্ছে প্রেপোজিশনাল ভার্ব। যে ভার্বের সাথে প্রেপোজিশন তার নিজের অর্থ বজায় রাখতে পারে, যেমন ওয়েট ফর। ওয়েট ফর মানে কি? কারো জন্য অপেক্ষা করা। দেখুন এখানে কারো জন্য অপেক্ষা করা, দ্যাট মিন্স ফর হচ্ছে জন্য, ওয়েট হচ্ছে অপেক্ষা করা, তাদের উভয়ের অর্থের প্রভাব বজায় থেকেছে। ফ্রেজাল ভার্ব তাহলে কোনটা? ফ্রেজাল ভার্ব হচ্ছে সেটা যেটা উভয়ের অর্থ প্রকাশ পায় না। যেমন ধরেন গিভ আপ। গিভ আপ এখানে গিভেরও অর্থ দিবে না, আপেরও অর্থ দিবে না, নতুন করে একটা অর্থ হচ্ছে পরিত্যাগ করা। এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব। মনে করেন দুই বন্ধু একসাথে মিশেছে, বলছে যে ভাই আমাদের যাই হোক আমরা আমাদের স্বার্থ বজায় রাখবো, নিজেদেরকে ভুলবো না। ওয়েটের অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, এখানে তাদের নিজের স্বার্থ বজায় রেখেছে। কিন্তু এইখানে দুই বন্ধু একত্রে মিলিত হয়েছে, বলতেছে যে না আমরা আমাদের নিজেদের স্বার্থ ভুলে যাব। গিভ মানে দেয়া, আপ মানে উপরে, এগুলো কিছুই না, দুইটা মিলে নতুন করে একটা অর্থ হবে পরিত্যাগ করা। এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব তাহলে কোনটা? এটা হচ্ছে যে ভাই এখানে আমিও থাকবো, মানে প্রেপোজিশনের অর্থ বজায় থাকবে, আবার ফ্রেজাল ভার্বও থাকবে, ঠিক আছে? এই কাহিনীটাকে বলা হয় ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব, ঠিক আছে? ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব। ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলবেন।
ও ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বের একটা উদাহরণ আমরা দেই নি না টু এখানে লুক ফরওয়ার্ড এই পর্যন্ত হচ্ছে ফ্রেজাল ভার্ব আর এই ভার্বটা এই প্রেপোজিশনের সাথে যুক্ত হয়ে হইল কি প্রেপোজিশনাল ভার্ব এই কারণে এটাকে বলা হয় ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব লুক ফরওয়ার্ড টু প্রতীক্ষায় থাকা ঠিক আছে কারো প্রতীক্ষায় থাকা কারো দিকে হন্যে হয়ে থাকা হ্যাঁ অপেক্ষা করতে থাকা প্রতীক্ষায় থাকা লুক ফরওয়ার্ড টু এটা লুক ফরওয়ার্ড টু এবং আপনি আরও পিডিএফে আরও অনেক আছে এগুলো ক্লাস আমরা এখনও করাচ্ছি না আমি জাস্ট এখানে হাইলাইটস করাচ্ছি ঠিক আছে আরও উদাহরণ দিতে পারছেন পুট আপ উইথ মানে কি সহ্য করা পুট আপ উইথ ঠিক আছে এরকম অনেক উদাহরণ আছে তারপর আছে আপনার কাম আপ উইথ এগুলো আপনারা দেখেছেন কাম আপ উইথ হচ্ছে কি কোনো কিছু প্রডিউস করা সৃষ্টি করা ওকে আর যাচ্ছি না আপনারা হয়তো অনেকেই জানেন লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে কি প্রতীক্ষায় থাকা তো দেখুন এখানে লুক আর ফরওয়ার্ড হচ্ছে ফ্রেজাল ভার্ব আর টু হচ্ছে প্রেপোজিশন ঠিক আছে এটা গেল তো আমরা এগুলোর উপর ডিটেলস ক্লাস করাবো আমরা জাস্ট সংক্ষেপে আপনাকে প্রকারভেদগুলো আজকে ভার্ব ডায়াগ্রামের প্রকারভেদ ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করছি যে ভার্বকে আমরা মূলত কত ভাগে ভাগ করতে পারি বা কতভাবে চিনে থাকি এই ব্যাপারটা আর কি এটা গেল এরপর আমরা ভার্বকে ভাগ করতে পারি তার অ্যাকশন ডুয়ারের উপর ডিপেন্ড করে অ্যাকশন ডুয়ার মানে কি সাবজেক্টের উপর ডিপেন্ড করে ঠিক আছে অবজেক্টের উপর ডিপেন্ড করে করতে পারি আবার কি আপনি সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বকে কি করতে পারেন ভাগ করতে পারেন দেখুন সাবজেক্টের উপর ডিপেন্ড করে বা ডুয়ার মানে কে কাজটা করতেছে তার উপর কিভাবে করতেছে কাজটা ঠিক আছে অ্যাকশনটা কিরকম হচ্ছে অ্যাকশন ডুয়ার যেমন দেখুন অ্যাক্টিভ ভার্বে কাজ করে কে সাবজেক্ট অ্যাক্টিভ ভার্ব প্যাসিভ ভার্বের ডুয়ারকে প্যাসিভ ভার্বের ডুয়ার কিন্তু অবজেক্ট তারপর দেখুন কোয়াসি প্যাসিভ কোনটা যেটা সেন্টেন্স অ্যাক্টিভের বাট দেখায় প্যাসিভের সেন্টেন্স অ্যাক্টিভের বাট দেখায় প্যাসিভের যেমন হানি টেস্ট সুইট মানে কি মধু স্বাদে মিষ্ট এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব দেখতে অ্যাক্টিভের মতো স্ট্রাকচার অ্যাক্টিভ বাট অর্থ হচ্ছে প্যাসিভের মতো এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব এরপর দেখুন কজেটিভ ভার্ব কারা কজেটিভ ভার্বের অ্যাকশন কে করে আমি কাউকে দিয়ে করাই ঠিক আছে আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে পড়াই ঠিক আছে এগুলো হচ্ছে কজেটিভ ভার্ব এগুলো নিয়ে আলোচনা করবো এগুলোর উপর এক্সট্রা ক্লাস আছে সাবজাংটিভ কোনটা সাবজাংটিভ হচ্ছে যে আমার সাজেশন আমার নির্দেশনা তুমি এটা করো আমি চাই সে এটা করুক এই ধরনের স্ট্রাকচার হচ্ছে সাবজাংটিভ ভার্ব এগুলোর উপর ক্লাস আছে ঠিক আছে ঘাবড়ানোর দরকার নেই আমি জাস্ট এখানে হালকা বুঝাচ্ছি ব্যাপারগুলো যে এইভাবে ভাগ করা যায় ঠিক আছে এরপর দেখুন ইমপার্সোনাল ভার্ব বলতে কি বোঝায় যেটাতে আপনার সাবজেক্ট নেই ইমপার্সোনাল মানে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কথা বলা হয় না সেটাকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব এরপর হচ্ছে ফেক্টিভ ভার্বের ব্যাপারটা আমরা আগের ক্যাটাগরিতে শিখে ফেলেছি এটাতে আলোচনা করার দরকার নেই ঠিক আছে ফেক্টিভ ভার্ব হচ্ছে কোনটা যেটা আপনি ওই যে অবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার করেন সেটা তো এই হচ্ছে আমাদের ভার্বের ডায়াগ্রাম পুরো ব্যাপারটা হচ্ছে কি ভার্বের ডায়াগ্রাম আমরা এখানে দেখিয়েছি যে ভার্বকে কয় ভাগে আমরা চাইলে ভাগ করতে পারি তো খেয়াল করুন এটা হচ্ছে ভার্ব ডায়াগ্রাম এক্সপ্রেশন অনুযায়ী ভার্বকে এইভাবে ভাগ করা যায় আরও এইভাবে লিঙ্কিং ভার্ব পর্যন্ত করা যায় ফর্ম অনুযায়ী ভার্বকে এইভাবে ভাগ করা যায় ফাংশন অনুযায়ী ভার্বকে এভাবে দুই ভাগে ভাগ করা যায় দুই ভাগের উপর অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার প্রাইমারি এবং মডেলস প্রাইমারি আবার তিন প্রকার টু বি টু হ্যাভ টু ডু মডেলস আবার দুই প্রকার একটাকে বলা হয় ডিফেক্টিভ আর একটাকে বলা হয় সেমি মডেলস টেন্সের উপর ডিপেন্ড করে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয় ফাইনাইট এবং নন ফাইনাইটকে আবার তিন ভাগে ভাগ করা হয় ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড
কনসিডারিং অবজেক্ট, অবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বকে আবার ভাগ করা হয়েছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, কমপ্লেক্স ট্রানজিটিভ, কোগনেট ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব। কনসিডারিং প্রেপোজিশনের উপর ডিপেন্ড করে এইভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। কনসিডারিং অ্যাকশন ডুয়ারের উপর ডিপেন্ড করে এইভাবে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এই হচ্ছে আমাদের ভার্ব ডায়াগ্রাম। অর্থাৎ যেহেতু ভার্ব নিয়েই পুরো অধ্যায়, পুরো ফেজ, সে কারণে আমরা ভার্বের প্রথমে 14 গোষ্ঠী একটু দেখে নিলাম যে তারা কি কি হতে পারে, তারা কিরকম কিরকম হতে পারে, তারা এরকম হতে পারে। এই ভার্ব ডায়াগ্রাম থেকে ব্যাপারটা বুঝতে পারবেন, ঠিক না? এখন আমরা ধীরে ধীরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভার্ব রিলেটেড যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আমরা ক্লিয়ার করব। তো খেয়াল করুন, আমরা চলে আসছি এক্সপ্রেশন অনুযায়ী ভার্বের আলোচনা। এক্সপ্রেশন অনুযায়ী ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়, অ্যাকশন ভার্ব, স্ট্যাটিভ ভার্ব। অ্যাকশন ভার্বকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিজিক্যাল ভার্ব আর একটা হচ্ছে মেন্টাল ভার্ব। মানে অ্যাকশন ভার্ব কোনটা, যেটা আপনার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতে হয়, সেটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্ব আবার 2 রকমের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ আপনার যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটা দিয়েও আপনি কাজ করেন। আবার মেন্টাল ভার্ব, মেন্টাল ভার্ব হচ্ছে কোনটা, যেটা আপনার মস্তিষ্ক দিয়ে আপনি কাজ করেন। যেমন আপনি গবেষণা করেন, আপনি ডিসিশন নেন, আপনি চিন্তা করেন, এগুলো হচ্ছে মেন্টালি করতে হয়। মস্তিষ্ক দিয়ে যেগুলো করে সেগুলোকে বলা হয় মেন্টাল, আর শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যেটা দিয়ে করে সেটাকে বলা হয় ফিজিক্যাল ভার্ব। স্টেট ভার্বটা হচ্ছে কোনটা, যেটা অবস্থা প্রকাশ পায়, কোনো কাজ না, হাল হাকিকত, মনের, মানুষের ব্যক্তিগত ভাব যেটা দিয়ে প্রকাশ পায়, ভালো লাগা, খারাপ লাগা, এটা হচ্ছে স্টেটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বকে মূলত আমরা স্ট্যাটিভ ভার্ব বলে থাকি। লিঙ্কিং ভার্ব কি? স্ট্যাটিভ ভার্ব। এখন খেয়াল করুন, এই যে অ্যাকশন ভার্বটা আছে এটা আসলে কি? অ্যাকশন ভার্বটা দেখুন, অ্যাকশন ভার্বটা মূলত আমরা এই যে এখানে দেখুন, একজন লোক কাজ করছে, দৌড়াচ্ছে, সাইকেল চালাচ্ছে, তারপরে স্ট্যান্ড আপ, বসে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়াচ্ছে, বসছে, সিট ডাউন, বসছে, দাঁড়াচ্ছে, এগুলো কি ফিজিক্যাল, ঠিক আছে? লাইট জ্বালাচ্ছে, লাইট বন্ধ করছে, ওপেন করছে, ক্লোজ করছে, এগুলো হচ্ছে সব ফিজিক্যাল। আর থিঙ্ক হচ্ছে কি মেন্টাল, কারণ থিঙ্ক করতে গেলে আপনার শারীরিক যে বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোর আপনার কাজ করতে হয় না, সেগুলোর বাইরে আপনার শুধু মস্তিষ্কের কাজ করে যেটা, সেটাকে বলা হয় মেন্টাল ভার্ব। লিসেন, লিসেন করতে গেলে দেখুন আপনাকে কোনো কাজ মানে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, লিসেন আপনার এটা মেন্টাল ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে কি মেন্টাল ভার্ব। সো এখানে আপনার দেখানো হচ্ছে যে অ্যাকশন ভার্ব কোনটা, মেন্টাল ভার্ব কোনটা। এখন অ্যাকশন ভার্ব এবং মেন্টাল ভার্ব এবং স্টেট ভার্বগুলো আমাদের জানতে হবে কেন? জানতে হবে এই জন্য যে এই ব্যাপারগুলো ডিপেন্ড করে আইএনজি হবে নাকি আইএনজি হবে না সেটার উপর। তো খেয়াল করুন, আমরা এখানে দেখলাম যে ভার্বকে, অ্যাকশন ভার্বকে 2টা ভাগে ভাগ করেছি। অ্যাকশন যেটা আপনার কি সরাসরি অ্যাকশন নিয়ে যে কাজটা আপনাকে করতে হয় সেটাই হচ্ছে কি অ্যাকশন ভার্ব। এখন এই অ্যাকশন ভার্ব কিন্তু আবার 2 প্রকার, একটা এইমাত্র বললাম যেটা হচ্ছে ফিজিক্যাল, এবং আরেকটা হচ্ছে কি আপনার মেন্টাল। মেন্টাল হচ্ছে যেটা দেখা যায় না কিন্তু কাজ করা হচ্ছে, দেখা যায় না, বাইরে থেকে দেখা যায় না কিন্তু কাজ করা হচ্ছে। ফিজিক্যাল হচ্ছে বাইরে থেকে দেখা যাবে, কেউ যদি তাকায় তাহলে তার নজরে পড়বে, বাইরে থেকে কি দেখা যায়, বাইরে থেকে দেখা যায়, বাইরে থেকে দেখা যায়। এখন এটার আরেকটা ক্যাটাগরি হচ্ছে কি, ভার্বকে আমরা 2টা ভাগে ভাগ করেছি না, আরেকটা ক্যাটাগরি হচ্ছে কি স্ট্যাটিভ। তাহলে স্ট্যাটিভ ভার্ব কোনটা দেখুন,
ভার্ব অনেকে গুলিয়ে ফেলেন। ভার্ব হচ্ছে দুই প্রকার, অ্যাকশন, স্টেট। অ্যাকশন ভার্ব হচ্ছে দুই প্রকার, ফিজিক্যাল, মেন্টাল। এগুলো আপনার এটা করতে গেলে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, বডি, আর এটা করতে গেলে লাগে ব্রেইন। আর এটা করতে গেলে কিছুই লাগে না, এটা করতে গেলে লাগে কি, সিক্স সেন্স। সিক্স সেন্স, মন। এটা হচ্ছে কি মনের ব্যাপার। এটা কি মনে, মানুষের মনের ব্যাপার, মানুষের মনের ব্যাপার, ঠিক আছে। আত্মার ব্যাপার স্যাপার হচ্ছে স্ট্যাটিক ভার্ব। যেমন আমি ফুল ভালোবাসি, আপনি ফুল ভালোবাসেন, আপনি মানুষকে ভালোবাসেন, এইসব হচ্ছে আত্মার সাথে সম্পর্ক। এগুলো ব্রেনের কাজ না। ব্রেনের কাজ হচ্ছে থিঙ্কিং করা, দুঃখ করা, ঠিক আছে, আপনি অনুশোচনা করা, নিজের মধ্যে আপনি একটা অনুশোচনা, সারাদিন মাথায় হাত দিয়ে চিন্তা করতেছেন, প্ল্যান করতেছেন, ডিসিশন নিতেছেন, আর হাঁটতেছেন আর দৌড়াচ্ছেন, একটার পর একটা ডিসিশন চেঞ্জ করতেছেন, সেগুলো হচ্ছে আপনার মেন্টাল ভার্ব। আর এটা হচ্ছে কি ফিজিক্যাল ভার্ব। ওকে, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। এখন আমরা এই জিনিসগুলো বুঝতে হবে কেন, একটা কারণে, সেটা হচ্ছে কি যে এগুলো নাকি কখনো কোথাও আইএনজি হয়, কখনো আইএনজি হয় না। এই মেন্টাল ভার্ব এবং স্টেট ভার্ব, এই দুইটা ভার্বের সাথে আইএনজি হয় না। আইএনজি হয় না বলতে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা আপনারা শিখেছেন যে এগুলোর সাথে কি হয় না, কন্টিনিউয়াস হয় না, ঠিক আছে। কন্টিনিউয়াস টেন্স হয় না। কন্টিনিউয়াস টেন্স হয় না কেন? আর এগুলো আপনার যা ইচ্ছা, আপনার প্রয়োজনে আপনি কন্টিনিউয়াস যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারবেন ফিজিক্যাল ভার্বে, আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি যদি কোনো একটা কাজ চলমান দেখাতে চান তাহলে আপনি এটাকে আইএনজি করে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেন্টাল ভার্ব এবং এই স্ট্যাটিক ভার্বের ক্ষেত্রে আইএনজি হয় না। কেন আইএনজি হয় না? কারণ এটা আসলে কোনো দেখার মতো কোনো কাজ না, যেটা আপনাকে মানে একটা সময় ধরে চলমান স্ট্যাটাস, এরকম কোনো স্ট্যাটাস এখানে প্রকাশ পায় না। চলমান প্রসেসিং যে ব্যাপারটা, মানে এই মুহূর্তে চলছে এরকম কোনো ব্যাপার এখানে ঘটে না, ঠিক আছে। যেমন ধরেন আপনি বললেন আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। এই ভালোবাসাটা আসলে আপনি এখন ভালোবাসছেন বা এটা কোনো অ্যাকশনে আপনার একটা ক্রিয়া এমন না। যেমন ধরেন বলে একটা মানুষ হাঁটে, এই কাজটাকে আপনি কি করতে পারেন, এখন হাঁটে, কাল হাঁটে, আমি হাঁটতেছি, এখন এই মুহূর্তে হাঁটতেছি। মুহূর্তের মধ্যে এগুলোকে বাধা ফিক্সড করা যায়, মুহূর্তের মধ্যে এগুলো নিয়ে আসা যায়। আমি এই মুহূর্তে হাঁটছি বলা যায়, কিন্তু আপনি এই মুহূর্তে বাংলাদেশকে, আমার দেশকে ভালোবাসছেন, এগুলো আমরা বলি না। যদিও আমাদের দেশে আমরা এগুলো বলি, ঠিক না। আমি তোমাকে ভালোবাসতেছি মানে কি, এটা আসলে আগে আপনি ভালোবাসেন নাই, ঠিক না। আপনি বলতে পারেন, কিন্তু কোন সেন্সে, সেন্সটা ভালো করে ক্লিয়ার করবেন। দেখুন, আপনি আপনার দেশকে ভালোবাসেন, আপনি কি কখনো বলবেন আমি আমার দেশকে ভালোবাসতেছি? তাহলে তো আপনাকে রাজাকার বলবে, মানে এতদিন সে ভালোবাসে নাই। আপনি কি বলবেন যে আমি আমার মাকে ভালোবাসতেছি? না, মা এমন একটা জিনিস যেটাকে আপনি ভালোবাসেন। আপনি কখনোই বলেন না আমি তোমাকে ভালোবাসতেছি মা। যখনই আপনি বলবেন ভালোবাসতেছি, দেখুন বলা যে যাবে না তা না, যখনই আপনি বলবেন আমি ভালোবাসতেছি, ভালো করে খেয়াল করেন, আপনি ভালোবাসতেছি বলতে পারবেন। যখনই আপনি বলবেন আমি তোমাকে ভালোবাসতেছি, এর মানে দুইটা। একটা হচ্ছে এটা হঠাৎ করে শুরু হয়েছে, এই মুহূর্তে ভালোবাসাটা শুরু হয়েছে, আগে আপনি ভালোবাসেননি, এই মুহূর্তে শুরু, ঠিক আছে, এই মুহূর্তে শুরু। এক। দুই নাম্বার হচ্ছে যে এটার কোনো গ্যারান্টি নাই। আপনি বললেন আমি তোমাকে ভালোবাসতেছি, আমি তোমাকে ভালোবাসতেছি, এর মানে আপনি ওই মুহূর্তে কাউকে ভালোবাসতেছেন, কিন্তু ওই মুহূর্ত শেষ হয়ে গেলে আপনি তাকে ভালোবাসবেন কি না এটার কোনো গ্যারান্টি নাই। তার মানে এটা কি, এটা হচ্ছে ক্ষণিক, ঠিক আছে, এটা হচ্ছে কি ক্ষণিকের জন্য। তার মানে এই মুহূর্তের শুরু, এটাকে আমরা বলতে পারি রিসেন্ট চেঞ্জ। রিসেন্ট চেঞ্জ, সাম্প্রতি পরিবর্তন, হঠাৎ পরিবর্তন হইলে আপনি আইএনজি ব্যবহার করতে পারবেন, রিসেন্ট চেঞ্জ। এবং এটার কোনো গ্যারান্টি নাই, আমি তোমাকে ভালোবাসতেছি, এটার কোনো গ্যারান্টি নেই। কি নেই? নো গ্যারান্টি। কারণ আপনি জানেন না তাকে আপনি কতক্ষণ ভালোবাসবেন। আপনি যদি কাউকে বলেন আমি তোমাকে ভালোবাসি, ধরেন একটা লোক হাঁটতেছে, আমি হাঁটতেছি, এর মানে কি আমি সারা জীবন হাঁটবো না, আমি হাঁটতেছি, কোথাও গিয়ে থামবো। ঠিক ওরকম আমি তোমাকে ভালোবাসতেছি, এমন হচ্ছে ভালোবাসাটা এখন চলতেছে কিন্তু কিছুক্ষণ পর থেমে যাবে। সো কোন কোন সিচুয়েশনে আপনি আইএনজি করতে পারবেন, সেটা হচ্ছে যে রিসেন্ট চেঞ্জ।
রিসেন্ট চেঞ্জ বলতে ধরেন আপনি আপনার ওয়াইফকে বললে আপনি বলবেন আই লাভ মাই ওয়াইফ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। এটা হচ্ছে একটা পার্মানেন্ট জিনিস, স্ত্রীকে মানুষ সবাই ভালোবাসে। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। এটা আপনার ভালোবাসাটা কি কন্টিনিউয়াস, এটা স্টেট, আপনার মনের অবস্থা, আপনার পার্সোনালিটি প্রকাশ পাচ্ছে আপনি কি ভালোবাসেন কি ভালোবাসেন না। আবার ধরেন আই লাভ অর লাইক ওল্ড মুভিজ, আমি পুরনো দিনের মুভি পছন্দ করি। এটা আপনার মনের অবস্থা, মানসিক অবস্থা, মানসিক বা পার্সোনালিটির একটা অবস্থা আপনি প্রকাশ করছেন। কিন্তু আপনি যেই মাত্র বলবেন যে, ভুলেও বলবেন না, কিন্তু যদি আপনি বলেন আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি, এর মানে বুঝতে হবে যে এটা হচ্ছে হঠাৎ করে শুরু করেছেন আপনি, রিসেন্ট চেঞ্জ। আগে আপনি ভালোবাসেন নাই, হঠাৎ করে শুরু করেছেন, মানে রিসেন্টলি আপনি ভালোবাসতে শুরু করেছেন, এরকম হয় না? সেই ক্ষেত্রে আপনি কিন্তু আই এম লাভিংও বলতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানে আপনি বলতে পারবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন এই সেন্সটা আসলে কি। আপনি বলতে পারবেন আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমাকে নিয়ে ভাবছি। এটা কোন সময়? এটা হঠাৎ করে আপনি কাউকে নিয়ে ভাবছেন। যেমন আপনি ধরেন আপনি যদি আপনার ওয়াইফকে বলেন আই মিস ইউ, এর মানে হচ্ছে আপনি সচরাচর তাকে মিস করেন, আই মিস ইউ। আর আপনি যদি মনে করেন হঠাৎ করে কক্সবাজারে গেছেন, ওই দিন একটা মুহূর্তের জন্য আপনি তাকে মিস করতেছেন, তখন বলবেন আই এম মিসিং ইউ, আই এম মিসিং ইউ, আমি তোমাকে মিস করছি। তাহলে এটা একটা ক্ষেত্র বিশেষে সার্টেন পিরিয়ডের জন্য, সার্টেইন একটা পিরিয়ড, ঠিক আছে? এবং রিসেন্ট চেঞ্জ, কক্সবাজার যাওয়ার কারণে আপনি তাকে মিস করতেছেন, নয়তো করতেন না। রিসেন্ট চেঞ্জের ক্ষেত্রে আপনি আইএনজি করতে পারবেন। কিন্তু নর্মালি আপনি আপনার বউকে, আপনার বাবা মাকে মিস করেন, এগুলো কখনোই আইএনজি হবে না। বলবেন আই মিস মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে মিস করি। এটা মানে হচ্ছে সচরাচর একটা কাজ, আপনি যেখানে যান মিস করেন। এই মিস করাটা রিসেন্ট চেঞ্জ না। আপনি আপনার গার্লফ্রেন্ড বা বউকে যদি বলেন আই এম মিসিং ইউ, তার মানে হচ্ছে কি যে আপনি এই মুহূর্তে তাকে মিস করছেন, অন্য কোনো সময় করেন না, ঠিক আছে? এই কারণে আই এম মিসিং ইউ শব্দটা বলা যাবে না। কিন্তু বলতে পারবেন কখন? যখন আপনি কক্সবাজার বা কোথাও ঘুরতে গেছেন, একটা সার্টেন একটা পিরিয়ডে হঠাৎ করে রিসেন্ট চেঞ্জ হয়েছে আপনার মনের মধ্যে, আপনি আপনার প্রেয়সীকে খুব মনে করতেছেন, তখন আপনি আই এম মিসিং ইউ বলতে পারবেন। তো আই এম মিসিং ইউ আর আই মিস ইউর মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পেরেছেন। আই মিস ইউ হচ্ছে স্টেট ভার্ব, এই স্টেট ভার্বটা একটা স্ট্যাটাস বোঝাচ্ছে, যে কারণে এটা আপনার আইএনজি হয়নি। আর এটা আপনার কি, এটা রিসেন্ট চেঞ্জ, হঠাৎ করে শুরু হয়েছে, এরকম একটা সিচুয়েশন বোঝাচ্ছে, এই কারণে এটা আইএনজি হয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের বোঝানোর টপিকস আর কি। আমি আপনাকে বুঝিয়েছি যে এটা হচ্ছে কি একটা টেম্পোরারি স্টেট, আপনি কক্সবাজার থেকে চলে আসলে আর আপনি কাউকে মিস করবেন না, ঠিক আছে? এই ব্যাপারটা। এখন আমরা চলে আসব যে এই যে স্টেটিভ ভার্বটা আমরা দেখলাম, এখানে স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্বটা আমরা দেখলাম, এই ভার্বের অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরি ইমোশনাল ভার্ব, ইমোশনের সাথে যেগুলো রিলেটেড, ইমোশন, আমাদের ইমোশন নিয়ে খেলা করে, ওইগুলোকে বলা হয় ইমোশনাল ভার্ব। যেমন ধরেন আপনি বললেন আই লাইকস ওল্ড মুভিজ, এগুলো আপনার আবেগের সাথে জড়িত। আই লাইক মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, এগুলো আপনার ইমোশনের সাথে জড়িত, এই কারণে এটাকে বলা হয় ক্যাটাগরি নাম্বার ইমোশন। ক্যাটাগরি 2-এ চলে আসি আমরা। এগুলো আইএনজি করতে পারবেন না, তবে আইএনজি করতে পারবেন কখন? যখন টেম্পোরারি স্টেট দেখাবেন, ঠিক আছে? টেম্পোরারি স্টেট আমরা এখানে আপনার অনেক সুন্দর করে পিডিএফে অনেক উদাহরণ রেখেছি, আপনারা উদাহরণগুলো একটু ভালো করে দেখবেন। এরপর আমরা চলে আসি ভার্ব অফ পসেশন। পসেশন মানে কি? কারো কিছু আছে নেই, এরকম ক্ষেত্রে আমরা পসেশন ব্যবহার করি। পসেশন, পসেশন মানে হচ্ছে কি কারো আছে নেই। যেমন ধরেন বললাম আই হ্যাভ আ লার্জ হাউস, আই হ্যাভ আ লার্জ হাউস। দেখুন এখানে আমার একটা বড় বাড়ি আছে, এটা কিন্তু কোনো অ্যাকশন না। আপনার একটা বাড়ি আছে, এটা অ্যাকশন? এটা কিন্তু
অ্যাকশন না, আপনার বাড়ি আছে, এটা আপনার স্ট্যাটাস। আপনার 10টা বাড়ি আছে, আপনার 30টা বাড়ি আছে, এটা স্ট্যাটাস। এই কারণে এটাকে বলা হয় পোসেশন, কারো কিছু থাকা অর্থে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। পোসেশন পিডিএফে খুব সুন্দর করে আরও উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো দেখবেন। এখন দেখুন, এটাকে স্টেট ভার্ব বলতে পারেন, কারণ কি, কারণ এটা স্টেট বোঝাচ্ছে, কিন্তু এটা অ্যাকশন ভার্বও বসতে পারে। এটা কি অ্যাকশন ভার্বও বসতে পারে। কীভাবে অ্যাকশন ভার্বে বসতে পারে? যেমন আপনি যদি বলেন যে আই অ্যাম হ্যাভিং রাইস, এর মানে কি আমি ভাত খাচ্ছি। এখন খাওয়ার ব্যাপারটা কি অ্যাকশন না? খাওয়া, আমি ভাত খাচ্ছি। এখানে হ্যাভের অর্থ হচ্ছে খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, এই কারণে হ্যাভিং হচ্ছে কি এখানে অ্যাকশন ভার্ব। সো এই ভার্বগুলোকে আপনি আইএনজি করলে এটা অন্য মিনিং দিচ্ছে, আমি ভাত খাচ্ছি মিনিং দিচ্ছে। আর এখানে দিচ্ছে কি থাকা অর্থে, আই হ্যাভ এ লার্জ হাউস, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আছে থাকা অর্থে যখন দিবে তখনই সেটা কেবল স্টেট ভার্ব, কিন্তু কাজ করা অর্থ যখন দিবে তখন সেটা অ্যাকশন ভার্ব, ঠিক আছে। এই ব্যাপারটাও আশা করি বুঝতে পেরেছেন। এরপর পিডিএফে আপনার এই হ্যাভ ভার্বটা নিয়ে যারা বুঝবেন না, হ্যাভ, হ্যাভিং, হ্যাভিং ভার্ব থ্রি, এই ব্যাপারটা পিডিএফ থেকে খুব সুন্দর করে শিখে নেবেন। যেমন ইউজেস অফ হ্যাভ, হ্যাভিং, হ্যাভিং ভার্ব থ্রির কী কী ব্যবহার আছে, এই ব্যাপারটা পিডিএফ থেকে শিখে নেবেন। আমরা এখানে শিখতেছি কি স্টেটিভ ভার্বগুলো কী কী, স্টেটিভ ভার্বগুলো কী কী হতে পারে সেটা আমরা শিখতেছিলাম। এরপর দেখুন, এটা হচ্ছে ভার্ব অফ কগনিশন। কগনিশন মানে কি উপলব্ধি করা, বুঝতে পারা, ঠিক আছে। যেমন ধরেন বললেন আই আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, বা ইংলিশ বা ম্যাথ, ঠিক আছে, আমি ইংলিশ বুঝি। এই ইংলিশ বুঝার ব্যাপারটা আপনি যে বললেন, এটা কিন্তু অ্যাকশন না। আপনি ইংলিশ বুঝেন মানে আপনি ইংলিশ জানেন, ইংলিশ বুঝেন, এগুলো হচ্ছে আপনার কগনিশনের ব্যাপার, উপলব্ধির ব্যাপার, ঠিক না। আমি জাদু জানি, আমি অঙ্ক জানি, এই জানা এবং বুঝার ব্যাপারগুলো হচ্ছে আপনার স্টেট, আপনার স্ট্যাটাস কীরকম, আপনি কী বুঝেন কী বুঝেন না, এগুলো হচ্ছে আপনার স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। এই কারণে এটা হচ্ছে স্টেট ভার্ব। এরপর আমরা চলে আসি আপনার সেই কাঙ্ক্ষিত ভার্ব, সেটা হচ্ছে কি আপনার স্টেট অফ বিং ভার্ব। স্টেট অফ বিং ভার্ব বলতে কি বোঝায়? লিঙ্কিং ভার্ব যেটাকে বলা হয়, অর্থাৎ কোনো কিছু থাকা বা হওয়ার ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্ব কি, এটাও আপনার স্টেট ভার্বের ক্যাটাগরিতে পড়ে। যেমন ধরেন আমি লিঙ্কিং ভার্ব দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স লিখলাম আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার। এখানে দেখুন আমি একজন ডক্টর, এটা কি কোনো কাজ না, এটা আপনার কি অবস্থা প্রকাশ করা হচ্ছে, আপনি একজন ডক্টর। এখানে এম হচ্ছে লিঙ্কিং ভার্ব, সেই সাথে এটা একটা কি স্টেট ভার্ব। লিঙ্কিং ভার্ব কেন বলা হয়? সাবজেক্টের সাথে এখানকার সাবজেক্ট কমপ্লিমেন্টের কানেকশন করার কারণে এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়, যেটা আমরা অলরেডি ফার্স্ট ফেজে আলোচনা করেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মূলত আপনার সেন্টেন্সে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, এটা স্ট্যাটাস বোঝায়, স্ট্যাটাস বা মানসিক বা শারীরিক অবস্থা বোঝায়। যেমন আই এম এ ডক্টর, এখানে আমি একজন ডক্টর, জাস্ট এটা কি বোঝাচ্ছে? সাবজেক্ট সম্পর্কে একটা অবস্থা, তার প্রেস্টিজ, তার হাল হাকিকত এখানে জানান দিচ্ছে। এই কারণে এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ওকে, সো আশা করি আজকের এই টপিকসগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরে আরেকটা ক্লাস থাকার কারণে আর ক্লাসটা আমরা বাড়াচ্ছি না। এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা যে ব্যাপারগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে কি ভার্বের ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এবং আপনার ভার্বকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে অ্যাকশন ভার্ব এবং স্ট্যাটিভ ভার্বের মধ্যে পার্থক্য এবং উদাহরণসহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, ঠিক আছে। স্টেট ভার্বের একটা প্রকারভেদ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বগুলো এরকম হতে পারে টেস্ট, স্মেল, সাউন্ড, সিম, ফিল, লুক, অ্যাপিয়ার, এগুলোকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব বলা হয়? কারণ এরা নিষ্ক্রিয় ভার্ব, ঠিক আছে, এরা কোনো কাজ করে না। হানি, টেস্ট, সুইট, মধু, খেতে, মিষ্টি, এখানে মিষ্টি, খেতে, মিষ্টি, এই স্বাদ, টেস্ট শব্দটা এখানে কোনো কাজ করছে না, জাস্ট একটা অবস্থা প্রকাশ পাচ্ছে, মধুর একটা অবস্থা প্রকাশ পাচ্ছে। এই কারণে এগুলোকে বলা হয় স্টেট ভার্ব। স্টেট ভার্বের একটা ক্যাটাগরি হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই কারণে এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আপনি লিঙ্কিং ভার্ব হচ্ছে স্পেসিফিক, লিঙ্কিং ভার্ব ইজ এ স্টেট ভার্ব, এটাও আপনাকে বুঝতে হবে। ওকে,
সো এই ব্যাপারগুলোই আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। কারো কোথাও কোনো সমস্যা হলে বলবেন। আমরা এরপর চলে আসবো ডুয়াল মিনিং ভার্বস। ডুয়াল মিনিং ভার্বস বলতে আসলে কি বোঝাচ্ছি, যেটা কখনো কখনো স্টেট, কখনো কখনো অ্যাকশন, স্টেট অ্যাকশন দুটাই দেয়, সেগুলোকে আমরা বলি কি ডুয়াল মিনিং ভার্ব। ডুয়াল মিনিং ভার্ব কিছুক্ষণ আগে আমরা দেখলাম। হ্যাভ শব্দটির অর্থ একরকম। যদি আমি বলি আই হ্যাভ 3 কার্স, আমার 3টি গাড়ি আছে, এখানে এটা স্টেট, আমার 3টি গাড়ি আছে মানে কি এটা আমার একটা স্টেট অবস্থা বোঝাচ্ছে। এটা আপনি কখনোই আইএনজি করতে পারবেন না। আমার 3টি গাড়ি আছে, এটাকে আইএনজি করতে পারবেন? আমার 3টি গাড়ি আছে বলতে কিছু আছে, তেসো বলতে কি এরকম এখানে কোনো অ্যাডজাস্ট হবে না। সো এখানে হ্যাভের একটা মিনিং, এখানে আছে নাই এরকম অর্থ দিচ্ছে। কিন্তু আমি যদি বলি আই অ্যাম হ্যাভিং রাইস বা টি, এখানে হচ্ছে কি আমি চা পান করছি, এখানে হ্যাভের অর্থ চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে চা পান করা অর্থে ব্যবহৃত হচ্ছে। সো এটাকে বলা হয় ডুয়াল মিনিং ভার্ব। আমরা কি বলি বাংলায় দুমুখ মানুষ, ঠিক আছে। এক জায়গায় আছে নেই অর্থে, এখানে ভার্ব অর্থে। এই ব্যাপারটা বলে ডুয়াল মিনিং ভার্ব। আমরা এখানে অনেকগুলো ডুয়াল মিনিং ভার্বের উদাহরণ দিয়েছি, যেগুলো আপনার একই সেন্টেন্সে 2 রকমের উদাহরণ হিসেবে 2 রকমের অ্যাকশন দেয়, ঠিক আছে। এবার দেখুন আমরা আপনাদের একটা জনপ্রিয় উদাহরণ, সেটা হচ্ছে কি যে আই সি সাম বার্ডস। এখন দেখুন আই সি সাম বার্ডস, এটা আপনার স্টেট। কেন স্টেট বলেন তো? দেখেন, আপনি একটা জিনিস ধরেন দেখতেছেন, আপনি চোখ দিয়ে যে জিনিসটা দেখেন, এটা দিয়ে কি কোনো কাজ হয় বলেন তো? না সরি, আপনি চোখ দিয়ে যে জিনিসটা দেখেন, এটা কি এইরকম কোনো কাজ যে এটাকে চলমান রাখা যায় বা এটাকে ধীরে ধীরে রাখা যায়? যেমন ধরেন আপনি এইভাবে বলতে পারেন আপনি হাঁটেন, এটা বলতে পারেন আপনি হাঁটেন। আপনি গতকাল হেঁটেছিলেন, আপনি এখন হাঁটতেছেন। এই সিচুয়েশনটাকে আপনি দেখাতে পারবেন না মানুষকে আপনি হাঁটতেছেন। হাঁটার কাজটাকে দেখানো যায়, হাঁটার কাজটাকে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে চলমান রাখা যায়। কিন্তু দেখার কাজটা দেখুন, দেখার কাজটা আপনি একটা পাখি দেখেন, তাকাইলেই আপনি দেখেন, কিন্তু এখানে চলমান, মানে এটা এমন কোনো কাজ না যেটাকে আপনার কষ্ট করে এরকম করে দেখাতে হচ্ছে। আপনি চোখটা জাস্ট নড়াবেন, আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন। দেখতে পাওয়ার ব্যাপারটা আপনি দেখেন কি না এটার উপর ডিপেন্ড করে সি হচ্ছে এখানে স্টেট ভার্ব। আই সি আ বার্ড, আমি একটা পাখি দেখি। এখানে পাখি দেখার বিষয়টা কি আপনি দেখেন, এই দেখাকে আপনি আইএনজি বা কন্টিনিউয়াস করতে পারেন না, কন্টিনিউয়াস করাটা এখানে যায় না। দেখা মানে কি আপনি একটা জিনিস দেখেন, আরেকজন দেখে না, আপনার সাথে এটা আপনার অবস্থা প্রকাশ পাচ্ছে, আপনি অন্ধ না, আপনি দেখেন, আপনি বুঝেন, আপনি জানেন। এগুলো কি? এগুলো স্টেট, আপনার স্টেট। আপনি দেখেন, আপনি বুঝেন, আপনি শোনেন, এগুলো আপনার স্টেট। এগুলোকে আপনি কন্টিনিউয়াস করতে পারবেন না, ঠিক আছে। এই জন্য আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি না। আই এম লিসেনিং বলি না, আই এম আন্ডারস্ট্যান্ডিং বলি না, আই এম সিইং বলি না। কেন? কারণ এই কাজটা আসলে চোখ ঘুরালে, কান ঘুরালে বোঝা যায়, ঠিক আছে। অনুভব করতে হয়, ফিল করতে হয়। এই ব্যাপারগুলো চলমান সেন্স না, অন্যান্য ভার্বের মতো না। ওয়াক হাঁটা, এই হাঁটার মতো না। আমি হাঁটতেছি মানে এই মুহূর্তে আপনি হাঁটতেছেন। আমি দেখি এটা যেই কথা, আর আমি দেখতেছি এটা একই কথা। আমি একটা পাখি দেখি, আপনি যদি বলেন আমি একটা পাখি দেখি, নিশ্চয়ই আপনার মাথার উপর পাখিটা আছে। আপনি একটা পাখি দেখেন, মনে করেন একঝাঁক পাখি, মনে করেন, আচ্ছা আমরা এখানে দেখাই, আপনি একঝাঁক পাখি আকাশে উঠতেছে, আপনি বললেন আমি পাখি দেখি। কি করো তুমি? তো আপনি বলবেন আমি পাখি দেখি। এটা যেই কথা, আমি পাখি দেখতেছি, এটা একই কথা। এই কারণে আইএনজির এখানে দরকার পড়ে না। আমি পাখি দেখি, এই কি করস তুই? আমি পাখি দেখি, আমি পাখি দেখতেছি। বাংলায় এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি পাখি দেখি, আমি পাখি দেখতেছি। এই কারণে
এটাকে আইএনজি করে না। বুঝতে পেরেছেন? এখন আইএনজি যে করে না এইরকম না, আইএনজিও করা যাবে। ঠিক আছে, আইএনজি কি করা যাবে। কখন সেটা? ওই যে রিসেন্ট চেঞ্জ এবং কি টেম্পোরারি স্টেট, সাময়িক সময়, সাময়িক যেটা, সেটার জন্য আপনি কি করতে পারবেন? আইএনজি করতে পারবেন। যেমন ধরেন আমি বললাম দে হ্যাভ they are not seeing each other। এটা না বুঝলে আমরা এটা দেই I am not seeing you, I am not seeing you, আমি তোমাকে দেখছি না, I am not seeing you। এটা মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে আমি তোমাকে কয়েকদিন ধরে নাগাল পাচ্ছি না। বুঝতে পেরেছেন? এটা মানে ওই দেখা না, আপনি একটা পাখি দেখেন ওই রকম দেখা না। আই এম নট সিইং ইউ এর মানে হচ্ছে আমি তোমার খোঁজ পাচ্ছি না, আমি তোমার খোঁজ পাচ্ছি না। বুঝতে পেরেছেন? তখন আপনি আইএনজি ব্যবহার করতে পারবেন। উত্তর সেন্সটা কীরকম দেখুন, আই এম নট সিইং ইউ, আমি তোমাকে দেখছি না বা আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। আমরা বলি না রিসেন্টলি আমি তোমাকে খুঁজে পাই না বা তোমাকে দেখা যায় না, তুমি কই থাকো, তোমাকে তো ইদানিং দেখা যায় না, দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাওয়াটা মানে এই না যে আপনি ওই পাখি দেখেন, কোনো একটা আকাশে একটা পাখি উঠতেছে সেটা আপনি দেখেন, ওই দেখা না। কিন্তু এখানে হচ্ছে কি সাক্ষাৎ, আলাপ সালাপ করার জন্য দেখেন না, সেই ক্ষেত্রে আপনি আইএনজি করতে পারবেন। বুঝতে পেরেছেন? সো আইএনজির ব্যাপারটা ডিপেন্ড করছে। এরপর দেখুন আমরা আরেকটা উদাহরণ দেই। আমরা বলছিলাম টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব অর স্টেট ভার্ব। যেমন হানি টেস্ট সুইট। দেখুন আমরা বললাম মিষ্টি স্বাদে, মধু স্বাদে মিষ্টি, মধু স্বাদে মিষ্টি। খেয়াল করেন তো, এটা কি কোনো অ্যাকশন দিচ্ছে? মধুর স্বাদ মিষ্টি হয় বা মধু স্বাদে মিষ্টি, এই কথাটা আসলে হানির অবস্থা বোঝাচ্ছে। এটা আসলে কীরকম, মিষ্টি না তিতা না ঝাল, অবস্থা বোঝাচ্ছে না। এই কারণে এই টেস্ট শব্দটা হচ্ছে স্টেট ভার্ব। প্রথমত এটা স্টেট ভার্ব। যারা আগের ক্লাস করেছেন, ইংলিশ 3-in-1 ক্লাস করেছেন, তারা বুঝতে পারবেন এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব আর এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়? কারণ সুইট শব্দটা কার জন্য? সুইট শব্দটা এই হানির জন্য। যখন সাবজেক্টের জন্য এই পাশের কোনো শব্দ ব্যবহৃত হয় তখন ওই শব্দকে আর অবজেক্ট বলা হয় না, বলা হয় কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, সো এটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। এখন এই স্টেট ভার্বকে আইএনজি করা যাবে না যখন এইভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি বলতে পারবেন না হানি ইজ টেস্টিং সুইট, হানিকে মধুকে মিষ্টি লাগছে। এই ব্যাপারটা রিসেন্ট হয় এরকম বলেন তো? মধু মিষ্টি লাগতেছে, এটাকে আপনি বললে আপনার মেনে নেবে মানুষ? মধুকে তো মিষ্টিই লাগবে, ঠিক না? মধু স্টেটটাই হচ্ছে তাকে মধু মিষ্টি লাগে, এই কারণে আপনি এখানে হানি ইজ টেস্টিং সুইট বলতে পারবেন না। হানির বৈশিষ্ট্যই হচ্ছে হানিকে মধুকে মিষ্টি লাগে, মধু মিষ্টি লাগে। কিন্তু আপনি আইএনজি করতে পারবেন, সেটা কোন সেন্সে? যেমন ধরেন বললেন আই এম টেস্টিং দ্য হানি, আই এম টেস্টিং দ্য হানি অর কারি। কোনো তরকারি লবণ চেখে দেখেন না আপনি, কোনো তরকারি বা কোনো খাবার আপনি টেস্ট করেন, সেটা আপনি আইএনজি করতে পারবেন। আমি মধু চেখে দেখছি, স্বাদ কেমন এটা অনুভব করার চেষ্টা করছি। টেস্টিং এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, কারণ এটা কি এখানে কাজ করা বোঝাচ্ছে। হাতের তালুতে আপনি নিয়ে এটাকে চেখে দেখছেন, এই ব্যাপারটাকে আই এম টেস্টিং বলতে পারেন। এই টেস্টিং শব্দটা হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব। কিন্তু এইখানে হানি টেস্ট সুইট এটা অ্যাকশন না, এটা বোঝাচ্ছে হানির অবস্থা। হানিকে মিষ্টি, মধু মিষ্টি হয়, মধুকে মিষ্টি লাগে, এখানে এই হানির অবস্থা বোঝাচ্ছে। তাহলে অবস্থা বোঝালে আপনি আইএনজি করতে পারবেন না। আমি একটা পাখি দেখি,
এখানে আমার অবস্থা কি, আমি পাখি দেখি, স্টেট বোঝাচ্ছে, ঠিক আছে। আমি তোমার খোঁজ পাচ্ছি না, এটা স্টেট না, এটা হচ্ছে কি তার দেখা পাচ্ছি না, তার সাক্ষাৎ পাচ্ছি না, তার সাথে মিলামিশা হচ্ছে না, ওটার ক্ষেত্রে আপনি সি এরও কী করতে পারবেন, আইএনজি করতে পারবেন, ঠিক আছে। আমি ডাক্তার দেখাতে এসেছি, আমি ডাক্তার দেখছি, আপনি বলতে পারেন। ডাক্তার দেখা মানে কি, ডাক্তারের চেহারা দেখা না, ডাক্তারের সাথে কি আলাপ সালাপ করা, সেক্ষেত্রে আপনি এসি আইএনজি সিইং ব্যবহার করতে পারেন। আই এম সিইং এ ডক্টর, ঠিক আছে, এটা ব্যবহার করতে পারেন। কিন্তু আই সি এ ওয়ার্ড আপনি কখনোই বলতে পারবেন না, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আশা করি আমি বোঝাতে পেরেছি। আমরা এখানে ডুয়াল মিনিং ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। এরপর দেখুন আমরা আরও একটা আলোচনা করি, সেটা হচ্ছে কি বললাম যে হি ইজ ম্যাড। হি ইজ ম্যাড মানে কি, সে পাগল। হি ইজ ম্যাড, সে পাগল। দেখুন হি ইজ ম্যাড, সে পাগল। এখানে ইজ হচ্ছে কি লিঙ্কিং ভার্ব অর স্টেট ভার্ব। কারণ কি, সে একটা পাগল, এটা তার স্টেট, এটা তার কি স্টেট বা অবস্থা প্রকাশ পাচ্ছে। এখন এটাকে আপনি আইএনজি করতে পারবেন না, কি এটা স্টেট ভার্ব, আইএনজি করতে পারবেন না। স্টেট বোঝানোর জন্য আইএনজি ব্যবহার করতে পারবেন না, কিন্তু আপনি এটাকেও আইএনজি করতে পারবেন। যেমন ধরেন বললাম হি ইজ বিং মেড, হি ইজ বিং ম্যাড। এটা আইএনজি করেছি না, এটা আইএনজি করেছে, হি ইজ বিং ম্যাড, আর এটা হচ্ছে হি ইজ ম্যাড। এটা এক কথা আর এটা আরেক কথা। এটা হচ্ছে সে পাগল, এটা তার অবস্থা প্রকাশ পাচ্ছে। আর এটা হচ্ছে কি রিসেন্ট চেঞ্জ, সাময়িক সময়। আমরা অনেক সময় বলি না কি পাগলামি করছো, কি পাগলামি করছো, এই ব্যাপারটা কি হঠাৎ করে শুরু হয় না, এই ব্যাপারটাই হচ্ছে হি ইজ বিং মেড, মানে সে পাগলামি করছে। এখানে করতেছে সেন্সে আমরা বলেছি সে পাগলামি করতেছে, সে পাগলামি করতেছে, হি ইজ বিং ম্যাড, সে পাগলামি করতেছে। এখানে ব্যাপারটা হচ্ছে কি সাময়িক সময় এবং এটা রিসেন্ট চেঞ্জ। শিশুরা, বাচ্চা কাচ্চারা দেখবেন সবসময় ভালো থাকে, হঠাৎ করে পাগলামি দুষ্টামি শুরু করে, ওই ব্যাপারটা হচ্ছে রিসেন্ট চেঞ্জ। রিসেন্ট হঠাৎ করে যখন পড়বে তখন আপনি এটাকে আইএনজি করতে পারেন। হি ইজ বিং ম্যাড, হি ইজ বিং সিক, ঠিক আছে, এই ধরনের ব্যাপারে আপনি এটাকে আইএনজি করতে পারবেন। সো আইএনজি করার ব্যাপারটা সেন্সটা আপনাকে বুঝতে হবে, আইএনজি না করার সেন্সটা আপনাকে বুঝতে হবে। হি ইজ ম্যাড এটা মানে হচ্ছে সে পাগল, সে সবসময় পাগল, ঠিক আছে, হঠাৎ না, রিসেন্ট না, হি ইজ ম্যাড। আর যদি হঠাৎ করে পাগলামি শুরু করে, ভালো মানুষ ছিল হঠাৎ করে শুরু করে, তাহলে বলবেন হি ইজ বিং ম্যাড, হি ইজ বিং ম্যাড। ওকে, এই ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। ওকে, সো কোথাও কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে করবেন। ক্লাস শেষে পিডিএফ ফাইলগুলো নেবেন, পিডিএফ ফাইলগুলো পড়ে আপনি ক্লাস টেস্ট দিবেন। আজকে ক্লাস হয়েছে 2-এর এ অ্যান্ড 2-এর বি, দুইটা টপিক্সের উপর ক্লাস করেছি আমরা। জাস্ট এখানে আপনাকে বোঝাতে চেয়েছি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট দুইটা, সেটা হচ্ছে স্টেট ভার্ব এবং অ্যাকশন ভার্ব কি। এরপর স্টেট ভার্বগুলো কেন আইএনজি হবে না আর কেন আইএনজি হবে, কখন হবে কখন হবে না, এই দুইটা টপিকস এখানে গুরুত্বপূর্ণ। স্টেট ভার্বের সাথে আরেকটা ভার্ব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি, লিঙ্কিং ভার্বের প্রকারভেদ এবং লিঙ্কিং ভার্ব যে স্টেট ভার্ব, এই ব্যাপারটা ফিল করা, অনুভব করা। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। পিডিএফ ফাইল পাবেন আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপে। ওকে, ভালো থাকবেন।